কচুয়া রাজ্যের রাজধানী শহর কলকাতা থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। এটি পশ্চিমবঙ্গ রাজ্যের উত্তর ২৪ পরগনা জেলার বসিরহাট ব্লকে অবস্থিত। আশেপাশের গ্রাম এবং কচুয়া থেকে এর দূরত্ব হল ধান্যকুড়িয়া 2.4 কিলোমিটার। গুড মর্নিং। আজকে আপনাদের কচুয়া ধামে বাবা লোকনাথ মন্দির দর্শন করাবো। সেই বাবা লোকনাথকে দর্শন করার উদ্দেশ্যে চলেছি। আর আপনারা যদি আসেন, বাসে করে আসেন, কচুয়া স্বরূপনগর মোড়ে নামবেন। মোড় থেকে এই লোকনাথ বাবার মন্দিরে যাওয়া যায়, ওখান থেকে টোটো অটো পেয়ে যাবেন। আর ট্রেনে করে আসলে কাঁকড়া মির্জানগর স্টেশনে নেবে, ওখান থেকে টোটো ধরে আপনাকে এই কচুয়ায় আসতে হবে। তাই এই টোটো নিয়েছি, টোটো রিজার্ভ করেছি। টোটোতে আমার 300 টাকা পড়েছে। এখন যাচ্ছি বাবা লোকনাথ মন্দির দর্শন করতে। চলুন বাবা লোকনাথকে আমিও দর্শন করব, আপনাদেরও দর্শন করিয়ে দিই। বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে 1730 খ্রিস্টাব্দের 31শে আগস্ট কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর 24 পরগনা জেলার কচুয়া গ্রামের একটি সাধারণ ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। লোকনাথ ব্রহ্মচারীর জন্মস্থান নিয়ে শিষ্যদের ভিতর বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়। তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা মায়ের চতুর্থ পুত্র। পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যক্তি এবং গুপ্ত সাধক। তার বাসনা ছিল একজন সন্তানকে ব্রহ্মচারী করবে, কিন্তু মাতৃস্নেহে আচ্ছন্ন মা তার পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজে হতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন। এরপর রামনারায়ণ আচার্য গাঙ্গুলি তথা ভগবানচন্দ্র গঙ্গোপাধ্যায়কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়া আধ্যাত্মিক জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলি ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী। তিনি 84 কলা গ্রামের নিকট কাঁকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তার প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলির শিষ্যত্ব লাভ করেন। এই সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল 11 বছর। এরপর আচার্য গাঙ্গুলির সাথে দুজন বালক বেদজ্ঞ বিধিমতে নৈষ্ঠিক ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন। গৃহত্যাগের পর বাংলার 1148 সালে আচার্য গাঙ্গুলি তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। 51 পীঠের অন্যতম মহাপীঠ কালীঘাট। তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। কালীঘাটে আসার পর বাল্য ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন। সাধন ভজন শিক্ষার জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করে। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযম শুরু করে। দীর্ঘ 30-40 বছর নক্তব্রত দিনে অনাহারী থেকে রাত্রিরে আহারী ধারণ করেন। এরপর একান্তরা ব্রত, একদিনের উপবাসের পর দিনে আহার, ত্রিরাত্রি, পঞ্চহ, নবরাত্রি ব্রত পালন করেন। আচার্য গাঙ্গুলি তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধিলাভের জন্য তারা হিমালয়ে বরফাকৃত এক নির্জন স্থানে এসে উপস্থিত হন। 50 বছর অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌঁছান এবং পরম তত্ত্ব লাভ করেন। তখন তার বয়স 90 বছর। এখানটা স্নান করানো হয়। আর এই হচ্ছে তুলসী মঞ্চ, তাই তো? এটা তুলসী মঞ্চ।
এই তুলসী মঞ্চটা কেন, কারণ এর কোনো ইতিহাস আছে? মোমবাতি জ্বালে সবাই। তার জন্য এছাড়া ইতিহাস আছে? ইতিহাস বলতে বাবার বিভিন্ন ছবি আছে। আচ্ছা, এই হচ্ছে কচুয়াধামে তুলসী মঞ্চ। এখানে ধূপ মোমবাতি জ্বালানো হয়। আর এই হচ্ছে লোকনাথ বাবার ভিটে। এখানেই লোকনাথ বাবার জন্ম হয়েছিল, এই স্থানে। এখানে যে প্রসাদ পাওয়া যায়, প্রসাদ ভোগ, তার টিকিট এই হচ্ছে কাউন্টার, 60 টাকা। এখান থেকে টিকিট দেয়। এই হচ্ছে কচুয়াধামের টিকিট কাউন্টার, প্রসাদের টিকিট কাউন্টার। 60 টাকা করে নেয়। পলুয়া, সবজি, পায়েস দেয়া হয়। আর পার্সেল নিয়ে যাওয়ার জন্য 1টা থেকে 12টা থেকে খাওয়ানো হয়। আর এইখানে হচ্ছে প্রসাদ খাওয়ানোর জায়গা। এই প্রসাদ খাওয়ানো হয় এখানে। এইখানে প্রসাদ গ্রহণের ব্যবস্থা করা হয়। বিশাল বড় জায়গা। এই স্থান হচ্ছে যে বাবার জন্মভিটে। এইখানেই বাবার জন্মগ্রহণ করেছে। এরপর 19শে জ্যৈষ্ঠ 1297 বঙ্গাব্দের 1 জুন 1890 খ্রিস্টাব্দে এক রৌদ্রোজ্জ্বল দিনে 11টা 45 মিনিটে বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদি আশ্রমে মহাসমাধিতে মগ্ন হলেন। এই সময় তার বয়স ছিল 160 বছর। ঠিক আছে, তাহলে আজকে এখান থেকেই টাটা বাই বাই করে দিচ্ছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ঠিক আছে, আর সকলে অবশ্যই ভালো থাকবে। তাহলে চলুন, বাই বাই, নমস্কার।